উফ, সরুন তো, আমার লাগছে। লাগুক, নড়বে না একদম। আপনি কি মানুষ নাকি দানব? সারাটা রাত আমাকে এভাবে জ্বালিয়েছেন, এখনো শান্তি দিচ্ছেন না? আমার ঘুম পাচ্ছে তো। ঘুমাবে তো পরে, এখন আমি যা বলছি চুপচাপ শোনো। আর হাত সরাবে না। সরাবো, 100 বার সরাবো। আপনার এই খোঁচা খোঁচা দাড়ি দিয়ে আমার গাল ছিলে যাচ্ছে। ছাড়ুন আমাকে। ছাড়বো না। বিয়ে করেছি কি ছেড়ে দেওয়ার জন্য? বিশাল বেডরুমের ভারী পর্দাগুলো টানা, তাই বাইরের কড়া রোদ ভেতরে ঢুকতে পারছে না। আবসা অন্ধকারে বিছানার ঠিক মাঝখানে আয়ান নদীকে নিচের বাহুডোরে শক্ত করে আটকে রেখেছে। নদীর বয়স মাত্র 18, সদ্য কলেজে ভর্তি হয়েছে। আর আয়ান 29 বছরের পুরোদস্তর গম্ভীর এক ব্যবসায়ী। নদীর ফর্সা ছোটখাটো শরীরটা আয়ানের সুঠাম দেহের নিচে প্রায় হারিয়ে গেছে। নদী কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে। ওঠার পরেই চেষ্টা করতেই আয়ান তাকে আবার টেনে বুকের সাথে মিশিয়ে নিয়েছে। নদীর পরনে গত রাতের সেই মেরুন রঙের স্লিভলেস নাইটিটা এখনো বেশ এলোমেলো। তার গলার কাছে এবং ঘাড়ে আয়ানের ভালোবাসার স্পষ্ট লালচে দাগ। নদী যতই ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, আয়ান ততই তাকে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরেছে। আয়ানের এক পা নদীর দুপায়ের মাঝে ভাঁজ করা, আর এক হাত নদীর কোমরের নিচে। নদীর চুলগুলো বালিশের উপর ছড়িয়ে আছে। আয়ান তার মুখটা নদীর গলার ভাঁজে ডুবিয়ে রেখেছে, যার ফলে তার দাড়ির খোঁচায় নদী সুরসুরি আর ব্যথা দুটোই পাচ্ছে। আপনি অফিসে যাবেন না? 10টা বাজে। না, আজ যাব না। কেন? বস কি আপনাকে ছাতাটা করেছে? আমি বস, নদী আমাকে ছাঁটাই করার কেউ নেই। আর আজ আমার বউয়ের সাথে জরুরি মিটিং আছে বিছানায়। ছি, আপনি এত অসভ্য কেন? সকাল বেলায় কেউ এমন করে? ছাড়ুন, আমার ক্ষুধা পেয়েছে। আমারও ক্ষুধা পেয়েছে, তবে খাবারের ক্ষুধা না। আয়ান কথাটি বলেই নদীর ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকালো। নদীর ফর্সা গাল মুহূর্তে লজ্জায় লাল হয়ে উঠল। সে জানে আয়ান কি ইঙ্গিত করছে। গত 6 মাসে নদী মানুষটাকে যতটা চিনেছে, তাতে সে জানে আয়ানের ক্ষুধা সহজে মেটে না। আয়ান নদীর চিবুকটা ধরে তার মুখটা উঁচিয়ে ধরল। নদীর কাজুর গলা চোখ দুটো ভয়ে আর লজ্জায় কাঁপছে। আয়ান তার বুড়ো আঙ্গুল দিয়ে নদীর ঠোঁটটা আলতো করে ঘষে দিল। রুমের এসি চলছে, তবু নদীর কপালে বিন্দু বিন্দু ঘাম। সে আয়নের বুকের লোমগুলো খামচে ধরল। আয়ন একটু সময় নষ্ট না করে নদীর ঠোঁট দখল করে নিল। সকালবেলার এই আদরটুকু যেন নদীর সারা শরীরে রক্ত প্রবাহ বাড়িয়ে দিল। প্রথমে নদী একটু বাধা দেওয়ার চেষ্টা করলেও আয়নের অভিজ্ঞ ছোঁয়ায় তার কাছে সে বরাবর মতো হার মানল। আয়নের হাত নদীর পিঠ বেয়ে নিচে নামতেই নদী উহ করে শব্দ করে উঠল এবং আয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আয়ান প্লিজ, কেউ চলে আসবে। দরজা লক করা, কেউ আসবে না। মা ডাকবে তো। আমি নিচে না গেলে মা ভাববে আমি কত অলস। মা জানে তার ছেলে আজ বাড়িতে, মা ডিস্টার্ব করবে না। তুমি চুপচাপ আমাকে আদর করো। আয়ান নদীকে উল্টে বিছানায় শুইয়ে দিল এবং নিজে তার উপরে উঠে এলো। নদীর স্পন্দন এখন দ্রুত লয়ে চলছে। আয়ান নদীর গলার কাছে মুখ দিয়ে গভীর চুমু খেলো। নদীর ট্রেটা ধনুকের মতো বেঁকে উঠল। সে আয়নের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। এই পিচ্চি মেয়েটা আয়নের জীবনে আসার পর থেকে আয়নের রুক্ষ মেজাজটা যেন শুধু এই 4 দেয়ালের ভেতরেই গলে জল হয়ে যায়। বাইরে সে বাঘ, কিন্তু নদীর কাছে সে শুধুই এক প্রেমিক পুরুষ। প্রায় আধা ঘন্টা পর আয়ান নদীকে ছাড়লো, কিন্তু বিছানা থেকে নামলো না। সে নদীর বুকে মাথা রেখে শুয়ে রইল। নদী হাঁপাচ্ছে, তার চুলগুলো মুখের উপর এসে পড়েছে। এবার হয়েছে, উঠবেন? তবে গোসলটা একসাথে করব। অসম্ভব, আমি আপনার সাথে বাথরুমে যাব না। গতবার যা করেছিলেন আমার লজ্জা করে। লজ্জা নারীর ভূষণ, তবে বরের সামনে লজ্জা পেতে নেই। চলো। আয়ান কথা না বাড়িয়ে নদীকে পাজাকোলা করে তুলে নিল। নদী ছোট বাচ্চার মতো আয়নের কোলে গুটিসুটি মেরে রইল। সে জানে এখন না করা মানে অরণ্যের রোদন। আয়ান তাকে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ওয়াশরুমের দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। ভেতরে জলের শব্দের সাথে মিশে রইল নদীর খিলখিল হাসি আর আয়নের ভারী গলার খুরছুটি। ঘড়ির কাঁটায় বেলা 12টা। চৌধুরী বিল নিস্তালায় ড্রয়িং রুমে বসে বেশ হইচই হচ্ছে। আয়নের মা রেহানা বেগম সোফায় বসে আছেন। তার সামনে আছে আয়নের ছোট বোন রিমঝিম আর মেজ ভাই
আরিফের বউ ভাবনা। তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আজ শুক্রবার, ছুটির দিন, তাই বাইরের পরিবেশটা বেশ জমজমাট। কিরে ভাবনা, তোর ভাসুর আজ যা কি এখনো নামলো না? বেলা তো অনেক হলো। মা, তুমি তো জানোই ভাইয়া আজ বাড়িতে, আর নতুন বিয়ে হয়েছে, একটু দেরি তো হবেই। তুমি বরং খাবার রেডি করো। ভাবি, তোমার কি মনে হয় ভাইয়া আজ ভাবিকে নিয়ে ঘুরতে বের হবে? আমি কিন্তু সাথে যাব। তুই কেন যাবি? ওরা কাপল, ওদের স্পেস দে। তুই বরং তোর বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করো। ড্রয়িং রুমে হাসির রোদ পড়ে গেল। ঠিক তখনই সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। সবাই সেদিকে তাকালো। আয়ান আর নদী নামছে। আয়নের পরনে সাদা টি শার্ট আর ব্লু জিন্স, চুলগুলো ভেজা। আর নদীর পরনে একটা গোলাপি রঙের সালোয়ার কামিজ, চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচানো। তাকে সদ্য ফোটা গোলাপের মতো লাগছে। তবে নদীর হাঁটার গতি একটু ধীর। সে আয়নের হাত ধরে খুব সাবধানে নামছে। তার চোখে মুখে লজ্জা। কি ব্যাপার, এত হাসাহাসি কেন? কোনো জোকস হচ্ছে? আরিফ পত্রিকা থেকে মুখ তুলে, আরে ভাইয়া, গুড মর্নিং, মানে গুড নুন। আমরা তো ভাবলাম তোমরা আজ লাঞ্চের আগে রুম থেকেই বেরোবে না। আরিফ, বেশি কথা বলছিস। পড়াশোনা বাদ দিয়ে এখানে কি করছিস? আয়নের ধমক খেয়ে আরিফ চুপ হয়ে গেল। আয়ন সোফায় এসে বসলো। নদী গিয়ে রেহানা বেগমের পাশে বসলো। রেহানা বেগম আদরের নজরে নদীর দিকে তাকালেন। তিনি দেখলেন নদীর ঘাড়ের কাছে একটা কালশিটে দাগ, যা ওনা দিয়ে ঢাকার চেষ্টা করেও পুরোপুরি ঢাকা যায়নি। তিনি মুচকিয়ে হাসলেন। বৌমা, তোমার কি শরীর খারাপ? চোখ মুখ ফোলা লাগছে। না মা, আমি ঠিক আছি। আসলে একটু মাথা ধরেছিল। মাথা তো ধরবেই, ভাইয়া যা রোমান্টিক। চুপ কর তো রিমঝিম। নদী রিমঝিমের পিঠে একটা কিল বসিয়ে দিল। আয়ন সেদিকে তাকে হাসলো না, কিন্তু তার চোখের দৃষ্টি নরম। সে রফিক চাচাকে ডাকলো। রফিক চাচা, 1 কাপ ব্ল্যাক কফি দাও, আর নদীর জন্য 1 গ্লাস অরেঞ্জ জুস। জি ছোট সাহেব, দিচ্ছি। রফিক চাচা চলে গেলেন। আয়ান তার ফোনটা বের করে কিছু একটা চেক করছে। নদী আর চোখে আয়নার দিকে তাকাচ্ছে। একটু আগে সেই পাগল প্রেমিক লোকটা এখন সবার সামনে কত গম্ভীর। এই দ্বৈত রূপটাই নদীকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। কে এলো অসময়ে? রফিক, দেখ তো। রফিক চাচা দরজা খুলতেই ভেতরে প্রবেশ করলো এক যুবক। তার হাতে একগুচ্ছ লাল গোলাপ আর একটা গিফটের প্যাকেট। ছেলেটার নাম নীল, নদীর কলেজের বন্ধু। নীলকে দেখা মাত্র নদীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল, আর আয়নের ফোন দেখা বন্ধ হয়ে গেল। সে ধীরে ধীরে মাথা তুলে দরজার দিকে তাকালো। আয়নের চোয়াল শক্ত হতে শুরু করেছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে নীল বাবা যে, এসো এসো, কতদিন পর এলে। জি আন্টি, আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম নদীর সাথে একটু দেখা করে যাই। ও নাকি অসুস্থ ছিল শুনলাম। নীল এগিয়ে এসে সোফায় বসলো। সে ইচ্ছা করেই আয়নের ঠিক উল্টো দিকে বসলো। আয়ন এক দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছে। নীল সেটা গ্রাহ্য না করে নদীর দিকে ফুলের তোড়াটা বাড়িয়ে দিল। নদী, এটা তোমার জন্য। গেট ওয়েলসন। তো ধন্যবাদ নীল, কিন্তু তুই কেন এলি? আমি তো ঠিকই আছি। বন্ধু অসুস্থ হলে কি পারমিশন নিয়ে আসতে হয়? বাই দ্য ওয়ে, আয়ন ভাইয়া কেমন আছেন? ভালো ছিলাম, এখন আর নেই। কেন ভাইয়া, কোনো সমস্যা? আমার বাড়িতে অবাঞ্ছিত কেউ ঢুকলে আমার সমস্যা হয়। আয়নার কথায় ঘরের পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে গেল। রেহানা বেগম অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। ভাবনা আর আরিফ মুখ চাওয়াচাই করছে। নীল একটু বিব্রত হলো, কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয়। ভাইয়া মনে হয় মজা করছেন। আসলে নদী আর আমি তো সেই ছোটবেলার ফ্রেন্ড। আমাদের বন্ডিংটা একটু অন্যরকম, তাই না নদী? নীল নদীর দিকে তাকিয়ে চোখ টিপল। নদী ভয়ে কুকড়ে গেল। সে জানে আয়ন কতটা পজিটিভ। নীল আগুনের উপর ঘি ঢালছে। আয়ন এবার সোজা হয়ে বসলো। সে কফির কাপটা টেবিলে রাখলো। শব্দটা বেশ জোরে হলো। ছোটবেলার বন্ডিং ছোটবেলায় থাকাই ভালো। এখন নদী মিসেস চৌধুরী, ওর ভালো মন্দ দেখার জন্য আমি আছি। বাইরের কারো সহানুভূতির দরকার নেই। আপনি ভুল বুঝছেন ভাইয়া, আমি তো জাস্ট ফ্রেন্ড হিসাবে। ফ্রেন্ড? আমি জানি তোমরা কেমন ফ্রেন্ড। রফিক চাচা। আয়নের গর্জনে রফিক চাচা দৌড়ে এলেন।
মেহমানকে দরজা পর্যন্ত এগিয়ে দাও আর বলে দাও এই বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যেন কেউ না আসে, সে যেই হোক। নদী, তুই কিছু বলছিস না কেন? তোর স্বামী আমাকে অপমান করছে। নীল তুই প্লিজ এখন যা, পরে কথা হবে। পরে আর কোনো কথা হবে না, এটাই শেষ। গেট আউট। আয়ান দাঁড়িয়ে পড়েছে। তার উচ্চতা এবং ব্যক্তিত্বের সামনে নীলকে খুব ক্ষুদ্র মনে হচ্ছে। নীল বুঝলো এখন কথা বাড়িয়ে লাভ নেই। সে রাগে গটগট করে বেরিয়ে গেল। যাওয়ার সময় ফুলের তোড়াটা ওখানেই ফেলে গেল। আয়ান সেটা তুলে ডাস্টবিনে ছুঁড়ে মারল। পুরো ঘরে পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে না। নদী মাথা নিচু করে বসে আছে, তার দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আয়ান দীর্ঘশ্বাস ফেলে নদীর দিকে এগিয়ে গেল। কান্না থামাও, ঘরে চলো। আপনি সবার সামনে এমন করলেন কেন? ও আমার বন্ধু। বন্ধু না শত্রু সেটা আমি বুঝি, ঘরে চলো বলেছি। আয়ান নদীর হাত ধরে এক প্রকার টেনেই দোতলায় নিয়ে গেল। রেহানা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন তার ছেলে বউ পাগল, কিন্তু এই পাগলামি মাঝে মধ্যে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। মাস্টার বেডরুমের দরজাটা দরম করে বন্ধ করে দিল আয়ান। দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। তার বুকের ওঠানামা এখনো স্বাভাবিক হয়নি। নিজের বাড়িতে নিজের ড্রয়িং রুমে অন্য একটা ছেলে তার স্ত্রীকে নিয়ে অধিকার ফলাবে, এটা আয়ান চৌধুরীর পক্ষে হজম করা সম্ভব না। বিছানার এক পাশে দাঁড়িয়ে আছে নদী, তখনও ফুপিয়ে কাচ্ছে। তার কান্নাটা ভয়ের চেয়ে বেশি অপমানের। সবার সামনে আয়ান নীলকে যেভাবে বের করে দিল সেটা নদীর কাছে খুব বাড়াবাড়ি মনে হয়েছে। আয়ান ধীর পায়ে নদীর দিকে এগিয়ে গেল। নদীর কান্নার শব্দ বাড়ল। সে দু হাতে মুখ ঢেকে আছে। আয়ান নদীর কাছে এসে দাঁড়ালো, কিন্তু স্পর্শ করলো না। সে পকেটে হাত ঢুকিয়ে গম্ভীর গলায় কথা বলল, কান্না থামাও নদী, আমি দ্বিতীয়বার বলবো না। আপনি খুব খারাপ, জঘন্য আপনি। আমার বন্ধুকে আপনি এভাবে অপমান করলেন। নীল আমার ক্লাসমেট, ও আমাকে দেখতে এসেছিল। আপনি কেন এমন করলেন? সবাই কি ভাবলো বলুন তো? কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আর ওই ছেলেকে বন্ধু বলো না। ছেলেরাও যে বন্ধুর ছদ্মবেশে প্রেমিকের নজর দিতে পারে সেটা বোঝার বয়স বা বুদ্ধি কোনোটাই তোমার হয়নি। হয়েছে, আমার সব বুদ্ধি আছে। আপনি আমাকে সব সময় বাচ্চা মনে করেন। আমি আর আপনার সাথে কথা বলবো না। আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিন, আমি থাকবো না আপনার এই জেলে। বাপের বাড়ির শব্দটা শোনা মাত্র আয়নার চোখের দৃষ্টি পাল্টে গেল। সে এক ঝটকায় নদীর হাতটা ধরে তাকে নিজের দিকে টানলো। নদীর টাল সামলাতে না পেরে সোজা আয়নার বুকে এসে আছড়ে পড়ল। আয়ন নদীর কোমরটা শক্ত করে ঝরিয়ে ধরল, যেন ছেড়ে দিলেই নদী পালিয়ে যাবে। নদীর কান্না আটকে গেল ভয়। আয়নের চোখে এখন আর সেই সকালের প্রেম নেই, আছে এক তীব্র অধিকারবোধ আর জেদ। বাপের বাড়ি? এই বাড়িটা কি তোমার বাড়ি না? বিয়ের পর স্বামীর বুকটাই মেয়ের আসল ঠিকানা হয়। আর তুমি এখান থেকে যাওয়ার কথা মুখে মানবে না। তোমাকে আমি শেকল দিয়ে বেঁধে রাখবো, তবু যেতে দেব না। লাগছে আয়ান, ছাড়ুন আমাকে। আপনি আমার গায়ে জোর ফলাচ্ছেন কেন? এটা তো ভালোবাসা না। এটা ভালোবাসা কিনা সেটা এখন বুঝবে। আয়ন কথা শেষ না করেই নদীর ওড়নাটা টান ধরে সরিয়ে দিল। নদী দুহাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করলো, কিন্তু আয়নের শক্তির কাছে সে অসহায়। আয়ন নদীর ঘাড়ের কাছে মুখ নামিয়ে আনলো। সেখানে সকালের ভালোবাসার দাগটা এখনো স্পষ্ট। আয়ন সেই দাগের উপর আবার নিজের ঠোঁট ছোঁয়ালো। নদী শিউরে উঠে আয়নের শার্ট খামচে ধরলো। তার রাগ, তার আর অভিমানগুলো এই স্পর্শের কাছে হার মানতে শুরু করেছে। আয়নের প্রতিটি চুমু যেন নদীর শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। আয়ন নদীর কানের লতিটাতে কামড়ে ধরলো আলতো করে। নদী যন্ত্রণা মিশ্রিত একটা শব্দ করে উঠল, ইউ আয়ান প্লিজ, আমি ব্যথা পাচ্ছি। ব্যথা তো পাবেই। আমাকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে। নীল কেন তোমাকে ফুল দেবে? ওই অধিকার শুধু আমার। তোমার হাসির ওপর, তোমার কান্নার উপর, এমনকি তোমার নিঃশ্বাসের উপর শুধু আমার অধিকার। এটা মাথায় ঢুকিয়ে নাও। আয়ন নদীকে পাচাকলা করে বিছানায় নিয়ে গেল। নদী আর বাধা দিল না। সে জানে আয়ন এখন কোনো যুক্তি শুনবে না। আয়ন নদীকে বিছানায় শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে এলো। নদীর কাজল লেপটে যাওয়া চোখে, ফোলা ঠোঁট আর এলোমেলো চুল আয়নকে মাতাল করে দিচ্ছে। সে নদীর ঠোঁট দখল করে নিল এক বন্য আক্রোশে। এই চুম্বনে আদর কম, দাবি বেশি। নদীও এক সময় আয়নের গলা জড়িয়ে ধরলো। তার মনে হলো এই রাগী লোকটা তাকে এতটাই ভালোবাসে যে তাকে হারানোর ভয়ে সে পাগল হয়ে যায়। মিনিট 10 পর আয়ন শান্ত হলো।
সে নদীর বুকের উপর মাথা রেখে শুয়ে রইল। নদী আয়ানের চুলে বেলি কেটে দিতে লাগলো। ঘরের উত্তপ্ত পরিবেশটা এখন অনেক শান্ত, শুধু এসি চালার যান্ত্রিক শব্দ শোনা যাচ্ছে। আপনার রাগ কমেছে? না, কমেনি। নীলকে আমার নিজ হাতে মারা উচিত ছিল। থাক না ওসব কথা। আপনি আমাকে ভালোবাসেন তো? বাসি না, আমি তোমাকে নিজের অংশ মনে করি। কেউ নিজের শরীর থেকে হৃৎপিণ্ডটা বের করে নিলে কি বাঁচে? তুমি আমার সেই হৃৎপিণ্ড। তাই তোমাকে কেউ ছুতে চাইলে আমি খুনি হতেও দ্বিধা করব না। আয়নের এই কথা শুনে নদীর চোখে আবার পানি চলে এলো, তবে এটা কষ্টের না, আবেগের। সে আয়নের মাথাটা তুলে তার কপালে চুমু খেলো। আমি কোথাও যাব না। আপনাকে ছেড়ে আমি মরে গেলেও যাব না। এবার উঠুন, আমার ক্ষুধা পেয়েছে। চলো, আজ তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দেব। দুপুর করে বিকাল। চৌধুরী ভিলা আয়ান আর নদী লাঞ্চ শেষ করে রুমে এসেছে। রেহানা বেগম খাবার টেবিলে ছেলের বউকে খাইয়ে দেওয়ার দৃশ্য দেখে মুচকে হেসেছে, কিন্তু কিছু বলেনি। আরিফার রিমঝিম অবশ্য আয়ালে অনেক হাসাহাসি করেছে। এখন নদী আয়নের কোলে মাথা রেখে সোফায় শুয়ে আছে। আয়ান ল্যাপটপে কিছু একটা দেখছে আর মাঝে মধ্যে নদীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শুনুন না, বলো। কাল থেকে তো আমার কলেজ বন্ধ, পরীক্ষার জন্য স্টাডি লিভ দিয়েছে। আমি কি কয়েকদিন মায়ের কাছে গিয়ে থাকবো? না। কেন? প্লিজ, সাগর ভাইয়া বলছিল আমাকে নিয়ে যাবে। সাগরকে আমি বলে দেব আসার দরকার নেই, তোমার পরীক্ষার সামনে। এখন ওখানে গেলে পড়াশোনা হবে না, সারাদিন আড্ডা আর ঘোরাঘুরি করবে। তার চেয়ে বাসায় থাকো, আমি তোমাকে গাইড করব। আপনি গাইড করবেন? তার মানে আবার সেই মাস্টারই? আল্লাহ, আমাকে বাঁচাও। নাটক করবে না। আজ সন্ধ্যায় ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে বসবে। আমি অফিস থেকে ফিরে পড়া ধরব। আপনি অফিস যাবেন? আজ তো ছুটি নিয়েছিলেন। একটা ইমার্জেন্সি মেইল এসেছে। সাউথ প্রজেক্টের সাইটে একটু ঝামেলা হয়েছে, আমাকে একবার যেতে হবে। আয়ান ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। নদী সোজা হয়ে বসলো, তার মুখটা আবার গম্ভীর হয়ে গেছে। আয়ান চলে গেলে তা একদম ভালো লাগে না, বিশেষ করে আজ দুপুরের ঘটনার পর তার মনটা একটু খারাপ। আয়ান ওয়ার্ডরুম থেকে একটা শার্ট বের করে পরতে লাগলো। নদী উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। সে নিজ হাতে আয়নার শার্টের বোতাম লাগিয়ে দিতে শুরু করলো। আয়ন মুগ্ধ হয়ে তার পিচি বইয়ের কাণ্ড দেখছে। কি হলো হঠাৎ এত সেবা? বর অফিস যাচ্ছে, একটু গুছিয়ে দেব না? তাছাড়া তাড়াতাড়ি ফিরবেন কিন্তু। ফিরবো। আর শোনো, আমি না আসা পর্যন্ত রুম থেকে বের হবে না। আর ওই ফোনটা আমাকে দাও। ফোন কেন? কারণ আমি চাই না ওই নীল বা অন্য কেউ তোমাকে ডিস্টার্ব করুক। আমি ফিরে এসে ফোন দেব। নদী অনিচ্ছা সত্ত্বেও ফোনটা আয়নের হাতে তুলে দিল। আয়নের ফোনটা পকেটে নিয়ে নদীর কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল। নদীর জানলায় দাঁড়িয়ে দেখলো আয়নের গাড়িটা গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মনটা হঠাৎ করে কেন যেন কুকাইছে, মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। সন্ধ্যা 7টা। পুরো চৌধুরী ভিলা আজ বেশ শান্ত। লোডশেডিং চলছে যে এলাকায়, জেনারেটর আলোয় বাড়িটা জ্বলছে। নদী তার রুমে পড়ার টেবিলে বসে আছে, সামনে ফিজিক্স বই খোলা, কিন্তু তার মন পড়ে আছে ফোনের দিকে। আয়ন ফোনটা নিয়ে গেছে, তাই সেই সময়ও দেখতে পারছে না। হঠাৎ দরজায় টোকা পড়লো। কে? সুমনা? দরজা খুলে যে ভেতরে ঢুকলো সে সুমনা নয়, সে রিমঝিম, আয়নের ছোট বোন। তার হাতে একটা প্লেট, তাতে কিছু ফল কাটা। রিমঝিমের মুখটা একটু চিন্তিত। ভাবি, তুমি কি পড়ছো? পড়ার চেষ্টা করেছি রে। তোর ভাইয়া যা টাস্ক দিয়ে গেছে শেষ না করলে রাতে কপালে শনি আছে। ভাইয়া তো এখনো ফিরলো না, ফোনও ধরছে না, মা টেনশন করছে। কি বলছিস? এখন তো 7টা বাজে। বলেছিল তাড়াতাড়ি ফিরবে। নদীর বুকের ভেতরটা ধক করে উঠল। আয়ন সাধারণত কথা দিয়ে কথা রাখে, সে দেরি করলে অবশ্যই জানাতো, কিন্তু তার কাছে তো ফোন নেই। নদী অস্থির হয়ে উঠল। সে রিমঝিমের ফোনটা চাইলো। দে তো ফোনটা, আমি ট্রাই করি। নদী আয়নের নাম্বারে কল দিচ্ছে, রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। পরপর 3বার কল দেওয়ার পর চতুর্থবার কলটা রিসিভ হলো, কিন্তু ওপাশ থেকে আয়নার গলা শোনা গেল না, ভেসে এলো এক যান্ত্রিক মেলি কণ্ঠ। আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে। মানে কেউ কেটে দিয়েছে। নদী অবাক হলো, আয়ন তো কখনো তার কল কাটে না। ঠিক তখনই রিমঝিমের ফোনে একটা মেসেজ এলো আননোন নাম্বার থেকে। রিমঝিম ফোনটা ওপেন করতেই তার চোখ কপালে উঠলো। সে দ্রুত ফোনটা নদীর দিকে বাড়িয়ে দিল। ভাবি, দেখো এটা কি? নদী ফোনটা হাতে নিয়ে দেখলো একটা ছবি।
ছবিটা ঝাপসা, কিন্তু বোঝা যাচ্ছে এটা কোনো বারের দৃশ্য। আর ছবির মাঝখানে যে লোকটা বসা, সেই হচ্ছে আয়ান। আর তার ঠিক পাশে বসে আছে একটা মেয়ে। মেয়েটার হাত আয়ানের কাঁধের উপর। মেয়েটাকে নদী চেনে না, কিন্তু তার পরনে খুব উগ্র পোশাক। নিচে ক্যাপশনে লেখা, তোমার স্বামী এখন অনেক ব্যস্ত, অপেক্ষা করো। নদীর হাত থেকে ফোনটা পড়ে গেল বিছানায়। তার মাথাটা ঘুরছে। আয়ান বারে অন্য মেয়ের সাথে, এটা অসম্ভব। আয়ান তো মদ ছয় না, আর সে তো বলেছিল সাইটে যাচ্ছে। এটা ফেক, এটা এডিট করা ছবি রিমঝিম। তোর ভাই এমন করতেই পারে না। আমিও তো তাই ভাবছি ভাবি, কিন্তু নাম্বারটা কার? আর ভাইয়া ফোন ধরছে না কেন? নদী বিছানায় বসে পড়ল। তার বিশ্বাস তার অবিশ্বাসের দোলাচলে মনটা ছটফট করছে। ঠিক তখনই নিস্তলায় গাড়ি হর্ন শোনা গেল। আয়ন ফিরেছে। নদী দৌড়ায় জানালায় গেল। দেখলো আয়ন গাড়ি থেকে নামছে, কিন্তু সে একা নয়। ড্রাইভার সিট থেকে আয়ন নামলো, আর প্যাসেঞ্জার থেকে নামলো সেই মেয়েটা যে ছবিতে ছিল। মেয়েটা বেশ লম্বা, সুন্দরী, পরনে মডার্ন ড্রেস। সে আয়নের হাত ধরে কিছু একটা বলছে আর হাসছে। নদীর পৃথিবীটা যেন পায়ের নিচ থেকে সরে গেল। সে দ্রুত পায়ে সিঁড়ির দিকে দৌড় দিল। রিমঝিম তার পিছু নিল। ভাবি শান্ত হও, সিনকেট করো না, আগে ভাইয়াকে জিজ্ঞেস করো। নদী কারো কথা শোনার অবস্থায় নেই। সে এক দৌড়ে ড্রয়িং রুমে চলে এলো। আয়ান আর ওই মেয়েটা তখনও দরজার কাছে দাঁড়িয়ে। রেনা বেগমও ঘর থেকে বেরিয়ে এসেছে। মা, ও মীরা আমার নতুন বিজনেস পার্টনারের ওয়াইফ। ওর গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই ড্রপ করে দিলাম। ও একটু রেস্ট নেবে। মীরা নামটা শুনে নদী থমকে দাঁড়ালো। ছায়ানের অফিস ফাইলের মধ্যে একবার এই নামটা দেখেছিল, কিন্তু মেয়েটাকে সরাসরি দেখলো আজ। মীরা দেখতে অসম্ভব সুন্দরী, কিন্তু তার চোখের চাউনি নদীর ভালো লাগলো না। মীরা আয়নার দিকে তাকে এমন ভাবে হাসছে যেন তাদের মধ্যে অনেক পুরনো সম্পর্ক। নদী এগিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়ন নদীকে দেখে একটু অবাক হলো। নদীর চোখ মুখ লাল, চুল এলোমেলো। নদী, তুমি নিচে কেন? তোমাকে বলেছিলাম না রুমে থাকতে। আপনি কোথায় ছিলেন আর ফোন ধরছিলেন না কেন? আমি ড্রাইভ করছিলাম আর ফোন সাইলেন্ট ছিল। কি হয়েছে? এমন করছো কেন? নদী রিমঝিমের হাত থেকে ফোনটা নিয়ে সেই ছবিটা আয়নের চোখের সামনে ধরলো। এটা কি? এই ছবিটা কে পাঠালো? আপনি এই মহিলার সাথে বাড়ি কি করছিলেন? আয়ন ছবিটা দেখে চমকে উঠলো। তার ভ্রু কুচকে গেল। সে মীরার দিকে তাকালো। মীরাও ছবিটা দেখলো এবং মুচকে হাসলো। ও, এটা তো আমাদের বিজনেস মিটিং এর ছবি, কিন্তু এত ক্লোজ কে তুললো? আর ক্যাপশনটা তো বেশ ইন্টারেস্টিং। নদী, এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং। আমরা একটা ডিল সাইন করতে লাউঞ্জে বসেছিলাম। এটা বার্না, আর ছবিটা এমন অ্যাঙ্গেল থেকে তোলা যে মনে হচ্ছে ও আমার গায়ে পড়ে আছে। মিথ্যা বলবেন না। লাউঞ্জে বসে কেউ এভাবে গায়ে হাত দেয়? আর আপনি আমাকে মিথ্যা বলে গেলেন কেন যে সাইডে যাচ্ছেন? আপনি এর সাথে দেখা করতে গিয়েছিলেন। নদীর গলার স্বর উঁচুতে উঠে গেছে। আয়নার মেজাজ এবার খারাপ হতে শুরু করলো। সে সারাদিন কাজ করে ক্লান্ত, তার উপরে বাড়ি ফিরে এই জেরা। নদী, ভলিউম লো করো। মা দাঁড়িয়ে আছে, মেহমান আছে, ঘরে চলো। আমি বুঝিয়ে বলছি। আমি কোথাও যাব না। আগে বলুন এই মেয়েটা কে, আর ও কেন আমাদের বাড়িতে? হ্যালো পিচ্চি, আমি মীরা, আয়ানের বলতে পারো খুব কাছের বন্ধু। আর তুমি নিশ্চয়ই নদী। আয়ান বন্ধু, তুমি খুব ছোট, কিন্তু এতটা ছোট ভাবিনি। বাচ্চারা বড়দের ব্যাপারে কথা বলে না। মীরার এই ব্যঙ্গাত্মক কথা নদীর গায়ে আগুনের মতো লাগলো। সে কিছু বলার আগেই আয়ন ধমক দিল। মীরা, তুমি ভেতরে গিয়ে বসো, আমি আসছি। আর নদী, তুমি এক্ষুনি রুমে যাও। আমি যাব না। আপনি ওই মেয়েকে বের করে দিন। ও আমাকে অপমান করেছে। নদী, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমি বলেছি রুমে যাও। আয়নের ধমকে নদী কেঁপে উঠল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। সে বিশ্বাস করতে পারছে না আয়ান তার পক্ষ না নিয়ে ওই বাইরের মেয়েটার পক্ষ নিয়েছে। নদী আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে কাঁদতে কাঁদতে দৌড়ে দোতলায় চলে গেল। যাওয়ার সময় সে নিচের ঘরের দরজাটা এত জোরে লাগালো যে পুরো বাড়ি কেঁপে উঠলো। আয়ান কপাল চেপে ধরল। সে বুঝতে পেরেছে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। মীরা সোফায় বসে পায়ের উপর পা তুলে হাসছে। বউটা তো বেশ জ্যালাস তোমার। সামলাতে পারবে তো আয়ান, নাকি সাহায্য লাগবে? তুমি চুপ করো মীরা। এই ছবিটা কে পাঠিয়েছে সেটা আমি বের করব। আর যদি এতে তোমার হাত থাকে তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না।
আয়ান রাগে হনহন করে উপরে উঠে গেল, কিন্তু বেডরুমের দরজা ভেতর থেকে লক করা। আয়ান নক করলো। নদী, দরজা খোলো, কথা শোনো। চলে যান আপনি, ওই ডাইনির কাছে যান, আমার কাছে আসবেন না। আমি আজই বাপের বাড়ি যাব। নদী, পাগলামি করো না। দরজা না খুললে আমি কিন্তু দরজা ভেঙে ঢুকবো। ভেতর থেকে কোনো সাড়া এলো না, শুধু কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আয়ান দরজায় একটা ঘুষি মারলো। সে বুঝতে পারছে এটা নীল বা তার কোনো শত্রুর কাজ। তারা আয়ান আর নদীর মধ্যে ফাটল ধরাতে চাইছে। আর মীরা, সে আগুনের মতো, যেখানে যাবে সেখানেই পড়াবে। আজ রাতটা আয়নার জন্য অনেক দীর্ঘ হতে চলেছে। এক পাশে অভিমানী পুচি বউ, আরেক পাশে ষড়যন্ত্রকারী এক্স গার্লফ্রেন্ড। আয়ন চৌধুরীকে আজ তার জীবনের সবচেয়ে কঠিন ব্যালেন্স গেমটা খেলতে হবে। নদী, শেষবার বলছি দরজাটা খোলো। আমার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে। তুমি কি চাও আমি সবার সামনে দরজা ভেঙে ভেতরে ঢুকি? ভাঙুন, আপনি তো সব ভেঙে দিয়েছেন। আমার বিশ্বাস, আমার ভালোবাসা, সব। দরজার আর কি দোষ? ভাঙুন। নাটক বন্ধ করো নদী, আমি চাবি নিয়ে আসছি। আর একবার যদি ভেতরে ঢুকি তখন কিন্তু কান্নাকাটি করে লাভ হবে না। চৌধুরী ভিলার দোতলার করিডোরে এখন পিনপতন নীরবতা, শুধু আয়নের ভারী গলার গর্জন ছাড়া। ঘড়িতে রাত 8টা বাজলেও মনে হচ্ছে গভীর রাত। আয়ন দরজার সামনে অস্থিরভাবে পায়চারি করছে। তার ফর্সা কপালে চিন্তার ভাঁজ, গলার রগগুলো ফুলে উঠেছে। শার্টের হাতা গোটানো, টাইটা গলায় আলগা হয়ে ঝুলছে। সে দরজায় আবার জোরে একটা থাবা দিল। কোয়ার্টারের অন্য প্রান্তে দাঁড়িয়ে আছে আয়নের মা রেহানা বেগম, ছোট বোন রিমঝিম, মেঝে ভাই আরিফ আর তার স্ত্রী ভাবনা। সবার মুখে আতঙ্কের ছাপ। সাধারণত আয়ানা নদীর ঝগড়া তাদের বেডরুমের 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু আজ বিষয়টা করিডোর পর্যন্ত গড়িয়েছে, মানে পরিস্থিতি গুরুতর। রেহানা বেগম তার ছেলের এই রুদ্রমূর্তি দেখে এগিয়ে আসার সাহস পাচ্ছে না, আবার বৌমার কান্না শুনে স্থিরও থাকতে পারছেন না। আয়ান, তুই একটু শান্ত হ বাবা। ও বাচ্চা মেয়ে, ভয় পাচ্ছে। তুই এভাবে ধমকাচ্ছিস কেন? মা, তুই মাঝখানে কথা বলো না। ও বাচ্চা না, ও এখন বেয়াদব হয়ে গেছে। মেহমানের সামনে সিন ক্রিয়েট করে এখন দরজা আটকে বসে আছে। ভাইয়া, ভাবি কিন্তু এমনি এমনি সিন ক্রিয়েট করেনি। ওই ছবিটা আমিও দেখেছি, রিমঝিমের ফোনেই এসেছে। ভাবির জায়গায় অন্য কেউ হলে তো বাড়ি মাথায় তুলে ফেলতো। তুমি ভাবিকে দোষ দিচ্ছ কেন? আরিফের কথায় আয়ান থমকে দাঁড়ালো। আরিফ সাধারণত বড় ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলে না, কিন্তু আজ সে নদীর পক্ষ নিচ্ছে। আরিফ আর নদীর সম্পর্কটা দেবর ভাবির চেয়ে বন্ধুত্বের বেশি। নদীর কান্না আরিফের সহ্য হচ্ছে না। ভাবনা ও স্বামীর হাত ধরে সম্মতি জানালো। আরিফ ঠিকই বলেছে ভাইয়া, আপনি ওই মেয়েটাকে সোজা বাড়িতে নিয়ে এলেন। আবার ওই ছবি, ভাবি তো কষ্ট পাবেই। আপনি বরং মীরাকে চলে যেতে বলুন। ও যতক্ষণ এই বাড়িতে আছে ভাবি দরজা খুলবে না। মীরা আমার ক্লায়েন্ট এবং গেস্ট। এত রাতে আমি তাকে বের করে দিতে পারি না। তার গাড়ি নষ্ট, তোরা কেন বুঝছিস না? ভাইয়া, গেস্টের মতো ড্রয়িং রুমে থাকবে, কিন্তু ওই মহিলার ভাবভঙ্গি আমার ভালো লাগছে না। সে নিচে বসে কফি খাচ্ছে আর হাসছে, যেন ও এখানে পিকনিক করতে এসেছে। ভাই বোনদের সম্মিলিত আক্রমণে আয়ন কিছুটা কোণঠাসা হয়ে পড়ল। সে বুঝতে পারছে পরিবারের সবাই আজ নদীর পক্ষে। এটা নদীর বিশেষত্ব। এই পিচি মেয়েটা খুব অল্প সময়ে এই বাড়ির সবার কলিজার টুকরা হয়ে গেছে। আয়ন দীর্ঘশ্বাস ফেলে রফিক চাচার দিকে তাকালেন। রফিক চাচা এক কোণে দাঁড়িয়ে কাচুমাচু করছে। রফিক চাচা, আমার রুমের ডুপ্লিকেট চাবিটা নিয়ে এসো এক্ষুনি। জি জি ছোট সাহেব, আনছি। রফিক চাচা দৌড়ে নিচে গেলেন। আয়ন দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করলো, পাগলি একটা। দরজাটা খুলি, তারপর তোমাকে দেখাচ্ছি মজা। নিচতলায় ড্রয়িং রুম। মীরা সোফায় রাজকীয় ভঙ্গিতে বসে আছে, তার হাতে ধোয়া ওঠা কফির মগ। সে চারপাশে চোখ বুলিয়ে দেখছে। চৌধুরী ভিলাটা বেশ শৌখিন। সে মনে মনে ভাবছে এই সাম্রাজ্যের রানী হতে পারত সে, যদি না 5 বছর আগে সে ভুলটা করত। আজ আয়নের বউ হিসেবে ওই পিচি মেয়েটা রাজত্ব করছে। এটা মীরার ইগোতে লেগেছে। রফিক চাচা চাবি নিয়ে স্টোর রুমের দিকে গেলেন। মীরা তাকে ডাকলো, এই যে চাচা, শুনুন। জি ম্যাম। আপনাদের এই বাড়িতে কি রোজ এমন নাটক হয়, নাকি আজ আমার সম্মানে বিশেষ আয়োজন? রফিক চাচা এই বাড়ির পুরনো লোক। তিনি আয়নকে কোলে পিঠে মানুষ করেছেন। বাইরের কেউ বাড়ির বৌমাকে নিয়ে কথা বলে তার গায়ে লাগে। তিনি গম্ভীর মুখে উত্তর দিলেন, এই বাড়িতে
নাটক কম হয় না ম্যাম, এই বাড়িতে ভালোবাসা হয়। আর যেখানে ভালোবাসা বেশি সেখানে একটু মান অভিমানই থাকে। তবে বাইরের মানুষের সেটা না বুঝলেও চলে। ও, বেশ লয়াল সার্ভেন্ট তো তুমি। তা তোমার ছোট সাহেবের ওই পুতুল বউ কি সত্যিই তাকে সামলাতে পারে, নাকি আয়ান এখনো? মীরার কথা শেষ হওয়ার আগে রান্নাঘর থেকে এক গ্লাস পানি হাতে বেরিয়ে এলেন আয়নার বাবা মিস্টার আশফাক চৌধুরী। তিনি এতক্ষণ লাইব্রেরিতে ছিলেন, হইচই শুনে বেরিয়ে এসেছেন। তিনি মীরার সামনে এসে দাঁড়ালেন। রাজভারী ব্যক্তিত্ব। মীরা সোজা হয়ে বসলো। মা, তুমি আমাদের মেহমান। তোমার গাড়ি ঠিক করার জন্য ড্রাইভার পাঠানো হয়েছে। গাড়ি ঠিক হলেই তুমি চলে যেতে পারো। আর আমাদের পারিবারিক বিষয় নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। আঙ্কেল, আমি তো আসলে হেল্প করতে চাইছিলাম। আয়ান খুব স্ট্রেসড। আয়নের স্ট্রেস কমানোর জন্য তার স্ত্রী, মা এবং আমরা আছি। তুমি কপি শেষ করো। মিস্টার চৌধুরী আর কথা না বাড়িয়ে দোতলায় উঠে গেলেন। মীরার আগে দাঁত কিরমির করলো। এইবারে সবাই তাকে অপমান করছে। সে মনে মনে প্রতিজ্ঞা করলো আজকের রাতটা সে এই বাড়িতেই থাকবে। এমন কিছু করবে যাতে ওই নদীর কান্না কাল সকালেও না থামায়। দোতলার বেডরুম। রফিক চাচা চাবি এনে আয়নার হাতে দিলেন। আয়নার হাত কাঁপছে না, কিন্তু তার বুকের ভেতরটা ধকধক করছে। সে চাবি দিয়ে লকটা খুলল। ক্লিক শব্দে দরজা খুলে গেল। আয়ন সবাইকে চলে যেতে বলল ইশারায়। রেনা বেগম কিছু বলতে চাইলেন, কিন্তু আরিফ তাকে ধরে নিয়ে গেল। এসো মা, ভাইয়া সামলে নেবে। আমাদের এখন ইন্টারফেয়ার না করাই ভালো। সবাই চলে গেলে আয়ন দরজা ছেলে ভিতরে ঢুকলো এবং ভেতর থেকে আবার লক করে দিল। রুমের ভেতরটা অন্ধকার, শুধু ব্যালকনি দিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের আলো আসছে। আয়ন আলো জ্বালানো না। সে আবছা আলোতে দেখলো নদী বিছানার এক কোণে হাঁটুতে মুখ গুজে বসে আছে। তার চারপাশে টিস্যু পেপার ছড়ানো। খাটের পাশে একটা ফ্লাওয়ার ভাস ভাঙা অবস্থায় পড়ে আছে। আয়ন বুঝতে পারলো নদীর আগের মাথায় ওটা ভেঙেছে। আয়ন ধীর পায়ে এগিয়ে গেল। ভাঙা কাছের টুকরো বাঁচিয়ে সে বিছানার কাছে গেল। নদী মুখ তুলল না। সে বুঝতে পেরেছে আয়ন ঘরে ঢুকেছে। জিনিসপত্র ভাঙা শেষ নাকি আরো কিছু ভাঙবে? ল্যাপটপটা ড্রেসিং টেবিলে আছে, ওটাও আছাড় মারতে পারো। আপনি কেন এসেছেন? জান ওই ডাইনির কাছে, ও তো নিচে অপেক্ষা করছে। ও নিচে আছে কারণ ও মেহমান, আর আমি এখানে আছি কারণ এটা আমার ঘর এবং তুমি আমার বউ। আমি আপনার বউ না, যে স্বামী অন্য মেয়ের সাথে। ছি, আমার ভাবতেই ঘৃণা লাগছে। আয়ন এবার বিছানায় উঠে বসলো। সে নদীর হাতটা ধরলো। নদী ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিতে চাইলো, কিন্তু আয়ন ছাড়লো না। সে জোর করে নদীকে টেনে নিজের কোলের উপর বসালো। নদী আয়নের বুকে কিল মারতে শুরু করলো। ছাড়ুন, আমাকে ছোবেন না। আপনি অপবিত্র, আপনি খারাপ। মারো, যতক্ষণ ইচ্ছা মারো, কিন্তু আমার কথাটা শোনো। নদী সমানে আয়নের বুকে কিল ঘুষি মারছে, কিন্তু আয়ন পাথরের মূর্তির মতো বসে আছে। সে জানে নদীর এই রাগটা বের হওয়া দরকার। কিছুক্ষণ পর নদীর হাত দুর্বল হয়ে এলো। সে ক্লান্ত হয়ে আয়নের কাঁধে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। আয়ন এবার তার দু হাত দিয়ে নদীকে শক্ত করে জড়িয়ে ধরল এবং নদীর চুলে চুমু খেলো। শান্ত হয়েছ? এবার আমি বলি। কি বলবেন? ছবিটা তো মিথ্যা না। ছবিটা সত্যি, কিন্তু পরিস্থিতিটা মিথ্যা। মীরা আমাকে একটা ডিলের অফার দেয়, আমি রাজি হইনি। ও আমাকে ফোর্স করে লাউঞ্জে বসায়। তখন ওয়েটার কফি ফেলার ভান করে আমার গায়ের উপর পড়ে, আর মীরা আমাকে সরানোর ছলে কাঁধে হাত রাখে। ঠিক সেই মুহূর্তেই কেউ ছবিটা তুলেছে। এটা একটা সেট আপ। নদী, শাট আপ। তাহলে ও আমাদের বাসায় কেন? কারণ ফেরার পথে সত্যি ওর গাড়ি নষ্ট হয়। ওই রাস্তায় ওকে একা ফেলে আসাটা সেফ ছিল না, তাই আমি লিফট দিয়েছি। বিশ্বাস করো, এর বাইরে আর কিছু নেই। কিন্তু ক্যাপশন, তোমার স্বামী ব্যস্ত। ওটা নীল পাঠিয়েছে। আমি সাগরের সাথে কথা বলেছি। নাম্বারটা ট্র্যাক করে দেখা গেছে ওটা একটা ইন্টারনেট জেনারেটেড নাম্বার, যা নীল ইউজ করছে। ওরা চাইছে আমাদের মধ্যে ঝগড়া লাগাতে, আর তুমি বোকার মতো ওদের ফাঁদে পা দিলে। নদী চুপ হয়ে গেল। সে আয়নের হার্টবিট শুনতে পাচ্ছে। এর হৃদস্পন্দন কি মিথ্যা বলতে পারে? আয়ন তার চিবুক ধরে মুখটা তুলে ধরল। অন্ধকারেও নদীর চোখ দুটো জলজল করছে। তুমি কি আমাকে বিশ্বাস করো না পিচ্ছি? আমি কি তোমাকে ঠকিয়ে অন্য কারো কাছে যাব? আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমি কি সেটা করতে পারি? কিন্তু আমার ভয় করে। ও অনেক সুন্দর, অনেক স্মার্ট। আমি তো ওর মতো না। আমি তো বাচ্চা, কিছুই বুঝি না। তুমি বাচ্চা, আর সেটাই তোমার শক্তি।
ওর মতো প্লাস্টিকের সৌন্দর্য দিয়ে ঘর সাজানো যায়, কিন্তু সংসার করা যায় না। আমার এই পিচ্চি বউটার মতো কেউ আমাকে শাসন করতে পারবে? কেউ আমাকে এভাবে মারতে পারবে? আর নদীর হাতে একটা চুমু দিল। নদীর রাগ তখন গলে জল হয়ে গেছে। সে আয়নের গলা জড়িয়ে ধরলো। আমাকে মাফ করে দিন, আমি আসলে ছবিটা দেখে মাথা ঠিক রাখতে পারিনি। মাফ পেতে হলে শাস্তি পেতে হবে। কি শাস্তি? আজ রাতে আমাকে খুশি করতে হবে। অনেক ধকল গেছে আমার উপর দিয়ে, এখন আমাকে আদর করে ভুলিয়ে দাও সব। নদী লজ্জায় লাল হয়ে গেল। সে আয়নের বুকে মুখ লুকালো। আয়ন থেকে বিছানায় শুইয়ে দিল। বাইরে ঝগড়া, ষড়যন্ত্র, মীরা সবকিছু তখন এই ঘরের বাইরে। ভেতরে শুধু দুটো শরীর আর দুটো মন এক হয়ে মিশে যাচ্ছে। আয়ন নদীর ঠোঁট ছুঁয়ে দিল এক গভীর আবেগ। এই চুম্বনে কামানোর চেয়ে বেশি আশ্বাস, আমি শুধু তোমার। রাত তখন 12টা। চৌধুরী ভিলার গেস্ট রুম। মীরা এখনো জানি তার গাড়ি ঠিক হতে কাল সকাল হবে। সে গেস্ট রুমে পায়চারি করছে। তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল রাশেদ, আয়নের ব্যবসায়িক সূত্র এবং মীরার স্বামী। হ্যালো, কাজ কত দূর? আগুন লেগেছে সংসারে? আগুন লাগিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে নিভে গেছে। ওই বুড়ো বুড়িগুলো খুব ঝামেলা করছে, আর আয়ান তো বউয়ের আঁচল ধরে বসে আছে। হাল ছাড়ো না, আজ ওই বাড়িতে আসো, এটাই সুযোগ। এমন কিছু করো যাতে কাল সকালে নদীর নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে যায়। চিন্তা করো না, আমার কাছে প্ল্যান বি আছে। নীলকে বলো রেডি থাকতে। মীরা তার ফোন রেখে দিল। তার ঠোঁটে এক কুটিল হাসি। সে ব্যাগ থেকে একটা ছোট বোতল বের করলো, ঘুমের ওষুধ। সে পা টিপে টিপে রুম থেকে বের হলো। পুরো বাড়ি অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছে। মীরা কিচেনের দিকে গেল। এদিকে দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আরিফ। তার ঘুম আসছে না। সে সিগারেট খাচ্ছে। হঠাৎ সে দেখলো নিচতলা ছায়ার মতো কেউ নড়াচড়া করছে। আরিফ ভ্রু কুচকে তাকালো। চোর নাকি অন্য কেউ? আরিফ সিগারেট ফেলে দিয়ে দ্রুত পায়ে নিচে নামলো। আরিফ কিচেনের দরজায় এসে দাঁড়ালো। দেখলো মীরা ফ্রিজ খুলে পানির বোতলে কিছু একটা মেশাচ্ছে। আরিফ চমকে উঠলো। সে মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালালো। কে ওখানে? মীরা ভাবি? আলো পড়তেই মীরা চমকে উঠলো। তার হাত থেকে ওষুধের বোতলটা পড়ে গেল, কিন্তু সে চট করে সেটা পা দিয়ে সরিয়ে দিল। আরিফ এগিয়ে এলো। এত রাতে এখানে কি করছেন? আর লাইট অফ কেন? আরিফ, আমি আসলে পানি খেতে এসেছিলাম। জগের পানি শেষ, তাই ফ্রিজ থেকে নিচ্ছিলাম। তুমি ঘুমাওনি? না, কিন্তু আপনার হাতে ওটা কি ছিল? কিছু একটা পুড়ে গেল মনে হলো। কই, কিছু না তো। তোমার মনের ভুল। আমি রুমে যাচ্ছি। গুড নাইট। মীরা দ্রুত পানির বোতলটা রেখেই চলে গেল। আরিফ সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে এলো। সে মেজের দিকে তাকালো। অন্ধকার হয় ছোট বোতলটা তার চোখে পড়লো না, কিন্তু আরিফের মন বলছে মীরা কিছু একটা গোপন করছে। সে ফ্রিজে থেকে পানির বোতলটা বের করলো। এটা কি পরীক্ষা করা উচিত? আরিফ ভাবলো সকালে ভাইয়াকে বিষয়টা জানাতে হবে। সে বোতলটা আলাদা করে রেখে দিল। পরের দিন সকাল। আয়নের ঘুম ভাঙলো নদীর চুলের সুরসুরিতে। নদী তার বুকের ওপর উপর হয়ে ঘুমাচ্ছে, তার এক পা আয়নের কোমর জড়িয়ে রাখা। আয়ন হাসলো। কাল রাতের ঝড় সামলে এই শান্ত সকালটা তার কাছে স্বর্গের মতো লাগলো। সে খুব সাবধানে নদীকে সরিয়ে উঠতে গেল, কিন্তু নদী ঘুমের মধ্যেই তার হাত খামছে ধরলো। যাবেন না? যাব না জান, ওয়াশরুমে যাচ্ছি, তুমি ঘুমাও। আয়ন ফ্রেশ হয়ে নিচে নামলো। ডাইনিং টেবিলে সবাই বসে আছে, মীরাও আছে। সে খুব স্বাভাবিকভাবেই সবার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু কেউ তাকে পাত্তাই দিচ্ছে না। রানা বেগম গম্ভীর মুখে চা ঢালছেন। গুড মর্নিং। গুড মর্নিং। মীরা, তোমার গাড়ি কি ঠিক হয়েছে? হ্যাঁ আয়ান, ড্রাইভার ফোন করেছিল। আমি নাস্তা করেই বেরুবো। থ্যাঙ্কস ফর দ্য হসপিটালিটি। ঠিক তখনই আরিফ এসে টেবিলে বসলো। তার হাতে সেই বোতলটা। সে বোতলটা ধরম করে টেবিলের মাঝখানে রাখলো। সবাই চমকে উঠলো। হসপিটালিটির প্রতিদান কি এভাবে দিতে হয় মীরা ভাবি? কি হয়েছে আরিফ? সিন ক্রিয়েট করছিস কেন? ভাইয়া, এই বোতলের পানিটা টেস্ট করে দেখো। কাল রাতে আমি মীরা ভাবিকে এই বোতলে কিছু একটা মেশাতে দেখেছি। হোয়াট রাবিশ! আরিফ, তুমি কি বলছো এসব? আমি পানি খাচ্ছিলাম। পানি খাচ্ছিলেন নাকি সবাইকে খাওয়াতে চাইছিলেন? আমি সকালে কালে ল্যাবে গিয়েছিলাম ভাইয়া। আমার ফ্রেন্ডের ল্যাব কাছেই। এই পানিতে হাই ডোজের সিডেটিভ ঘুমের ওষুধ মেশানো আছে। আরিফের কথায় পুরো টেবিলে বোম ফাটলো আর ছিটকে উঠে দাঁড়ালো। সে অবিশ্বাস আর আগে মীরার দিকে তাকালো।
মীরা ঘামতে শুরু করেছে। তার ফর্সা মুখটা ভয়ে সাদা হয়ে আছে। মীরা, এটা কি সত্যি? আয়ান, বিশ্বাস করো, ও মিথ্যা বলছে। ও আমাকে পছন্দ করে না, তাই। শাট আপ। আরিফ কখনো প্রমাণ ছাড়া কথা বলে না। তুই আমাদের সবাইকে অজ্ঞান করে কি করতে চেয়েছিস? কার নির্দেশে? আয়ন টেবিল ঘুরে মীরার কাছে এলো। সে মীরার হাতটা শক্ত করে ধরলো। বল, কি প্ল্যান ছিল তোর? আমাকে রাশেদ বলেছিল, প্লিজ আয়ান, আমাকে মেরো না। আমি শুধু চেয়েছিলাম নদীকে অজ্ঞান করে। নদীকে কি? নদীকে বাড়ি থেকে বের করে দিতে, যাতে নীল ওকে নিয়ে যেতে পারে। সিঁড়িতে দাঁড়িয়ে নদী সব শুনলো। সে ভয়ে জমে গেল। নীল আর মীরা মিলে এত বড় ষড়যন্ত্র করেছে। আয়ান মীরার হাত ছেড়ে দিল ঘৃণায়। গেট আউট। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আর রাশেদকে বলে দিস আয়ান চৌধুরী চুপ করে থাকবে না। এর শেষ আমি দেখব। আয়ান, বের হ। মীরা ব্যাগ নিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে গেল। আয়ান হাঁপাচ্ছে। রিহানা বেগম এসে ছেলের কাঁধে হাত রাখলেন। শান্ত হ বাবা, উপরওয়ালা বাঁচিয়েছে। আরিফ ছিল বলে রক্ষা। আরিফ, থ্যাংক ইউ ভাই। তুই না থাকলে আজ বড় বিপদ হতো। থ্যাঙ্কস আমাকে না, ভাবিকে দাও। ভাবির জন্যই তো আমি কাল রাতে জেগেছিলাম। সবাই উপরের দিকে তাকালো। নদী সিঁড়িতে দাঁড়িয়ে কাঁপছে। আয়ান দৌড়ে সিঁড়ি দিয়ে উঠল। সে সবার সামনেই নদীকে জড়িয়ে ধরল। দেখেছো, বলেছিলাম না আমি আছি। কোনো মীরা বা নীল আমাদের আলাদা করতে পারবে না। আমার খুব ভয় করছে আয়ান। ওরা কেন আমাদের পেছনে লেগেছে? কারণ আমাদের ভালোবাসা ওদের হিংসার কারণ। কিন্তু তুমি ভেবো না, এখন থেকে আমি তোমার ছায়া হয়ে থাকবো। চলো রুমে চলো। আয়ান নদীকে নিয়ে রুমে গেল। নিচে দাঁড়িয়ে পরিবারের বাকিরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিফ ভাবনার দিকে তাকিয়ে চোখ টিপল। ভাবনা হাসলো। এই পরিবারটা এমনই, বিপদ এলে ঢাল হয়ে দাঁড়ায়। আমি খাবো না মা, আমার ভালো লাগছে না। মুখের ভেতরটা কেমন তিতা হয়ে আছে। না খেলে শরীর ঠিক হবে কি করে মা? কাল রাতের ধকল গেছে, তার উপর আজ সকাল থেকে না খেয়ে আছিস। এইটুকু স্যুপ খেয়ে নে। বললাম তো খাবো না। তোমরা সবাই কেন আমাকে জোর করছো? আমার বমি পাচ্ছে। দুপুর 12টা। চৌধুরী বিলাল ড্রয়িং রুমের সোফায় বসে আছে নদী। তার মুখটা ফ্যাকাশে, চোখে নিচে কালির ছোপ। কাল রাতের হাই ভোল্টেজ ড্রামার পর নদীর মানসিকভাবে ভেঙে পড়েছে। শাশুড়ি রিহানা বেগম বাটিতে চিকেন স্যুপ নিয়ে বসে আছেন, কিন্তু নদীর জেদ ধরে আছে। পাশে দাঁড়িয়ে আছে ভাবি ভাবনা, আরিফের স্ত্রী এবং ননদ রিমঝিম। আন তখন বাসায়। সে আজ অফিসে যায়নি। নীল আর মীরার ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর সে বাড়ির নিরাপত্তা ব্যবস্থা করা করতে ব্যস্ত। সিসিটিভি ক্যামেরার মনিটরিং সেট আপ করে সে ড্রয়িং রুমে ঢুকলো। নদীর গলার স্বর শুনে তার ভ্রু কুচকে গেল। কি হয়েছে এখানে? চেঁচামেচি কিসের? ভাইয়া, নদী কিছুতেই খেতে চাইছে না। সকাল থেকে পেটে দানা পড়েনি। মা খাওয়াতে গেলেই বমি পাচ্ছে বলছে। মা, বাটিটা আমাকে দাও। তোমরা যাও, আমি দেখছি। আয়নের গম্ভীর কণ্ঠ শুনে রেহনা বেগম আর কথা বাড়ালেন না। তিনি জানেন এই জেদি মেয়েকে সামলানোর সাধ্য কেবল তার বড় ছেলেরই আছে। তিনি সুপের বাড়িটা আয়নের হাতে দিয়ে ভাবনা আর রিমঝিমকে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। ড্রয়িং রুমে তখন শুধু আয়ান আর নদী। আয়ান বাটিটা টি টেবিলে রাখলেন। তারপর নদীর পাশে বসে তার কপালে হাত দিল। গা হালকা গরম। আর নদীর কাঁধ ধরে তাকে নিজের দিকে ফেরালো। আমার দিকে তাকাও। তাকাবো না। আপনিও আমাকে বকা দিবেন। সবাই আমাকে বকা দেয়। বকা দেওয়ার মতোই তো কাজ করছো। না খেলে অসুস্থ হয়ে পড়বে, তখন স্যালাইন দিতে হবে। সূচ ফোটালে খুব ভালো লাগবে। আপনি খুব নিষ্ঠুর। আমি অসুস্থ আর আপনি আমাকে সূচের ভয় দেখাচ্ছেন। আমি নিষ্ঠুর বলেই তো তোমাকে ভালোবাসি। এখন লক্ষ্মী মেয়ের মতো স্যুপটা খেয়ে নাও, নইলে আমি কিন্তু অন্য পদ্ধতি অবলম্বন করব। অন্য পদ্ধতি মানে? মানে মুখে করে খাওয়াতে হবে, যেমন ছোট পাখিরা তাদের ছানাকে খাওয়ায়। ট্রাই করব? ড্রয়িং রুমের দরজা কিন্তু খোলা, কেউ দেখে ফেললে আমার দোষ নেই। আয়নের কথা শুনে নদীর চোখ বড় বড় হয়ে গেল। সে জানে আয়ন যা বলে তা করার সাহস রাখে। লজ্জায় তার কান লাল হয়ে উঠল। সে তাড়াতাড়ি সুপের বাড়িটা হাতে তুলে নিল। না না, আমি খাচ্ছি। আপনার খাওয়াতে হবে না, অসভ্য লোক একটা। আয়ন মুচকি হাসলো। নদীর চামচ দিয়ে স্যুপ খাচ্ছে আর আয়ন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা যখন গাল ফুলিয়ে রাগ করে তখন তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর লাগে।
আয়ন টিস্যু দিয়ে নদীর ঠোঁটের কোণে মুছে দিল। খাওয়া হলে রেস্ট নাও, আমি আরিফের সাথে একটু বেরোবো, কিছু লিগেল কাজ আছে। রাশেদ আর নীলকে তো এমনি ছেড়ে দেওয়া যায় না। আপনি আবার বেরোবেন? আমার ভয় করছে আয়ান, যদি ওরা আপনার কোনো ক্ষতি করে। আমার ক্ষতি করার ক্ষমতা ওদের নেই। বাঘের গুহায় হাত দিলে কি হয় সেটা ওরা আজ বুঝবে। তুমি চিন্তা করো না, আমি বিকেলের মধ্যেই ফিরবো। বিকাল 3টা, চৌধুরী গ্রুপের হেড অফিস। কনফারেন্স রুমে বসে আছে আয়ান, আরিফ আর পুলিশ সুপার সাগর। আরিফ শুধু আয়নের ভাই নয়, সে আয়নের ছাত্র ছিল এক সময়। তা আইনের মারপ্যাচগুলো সে ভালো বুঝে। সাগরের সামনে কিছু ফাইল খোলা। দোস্ত, মীরার বিরুদ্ধে তো স্ট্রং এভিডেন্স আছে। আরিফ বোতলটা সিজ করেছিল, ওটায় ফিঙ্গারপ্রিন্ট আর ট্র্যাক্স দুটোই পাওয়া গেছে। কিন্তু সমস্যা হলো নীলকে নিয়ে। সমস্যা কিসের সাগর ভাই? নীল তো কিডন্যাপ করার চেষ্টা করেছিল, আর কালকের ফেক ছবিটাও তো ওর কাজ। জানি, কিন্তু নীল প্রভাবশালী বাপের বেটা। ওর বাবা মিনিস্ট্র লেভেলের তদবির চালাচ্ছে। তবে চিন্তা করিস না, আয়ান চৌধুরী যখন কমপ্লেন করেছে তখন ওর বাবাও ওকে বাঁচাতে পারবে না। আমি ওয়ারেন্ট রেডি করছি। সাগর, আমি শুধু ওয়ারেন্ট চাই না, আমি চাই নীলের এমন অবস্থা হোক যাতে ও আর কোনো মেয়ের দিকে তাকানোর সাহস না পায়। আর রাশেদ, ওর খবর কি? ভাইয়া, রাশেদের কোম্পানির শেয়ার আজ সকালে 10% পড়ে গেছে। আমি মার্কেটে খবর ছড়িয়ে দিয়েছি যে ওদের কোম্পানি দেউলিয়া হতে চলেছে। ইনভেস্টররা টাকা তুলে নিচ্ছে। গুড জব আরিফ। রাশেদকে আর্থিকভাবে পঙ্গু করে দিতে হবে। ও জানুক আমার সংসারে আগুন লাগানোর দাম কত। আয়ন চেয়ারে হেলান দিয়ে বসলো, তার চোখে বিজয়ের আভা। আরিফ ভাইয়ের দিকে তাকিয়ে গর্ববোধ করলো। আয়ন সাধারণত শান্ত থাকে, কিন্তু পরিবারের উপর আঘাত দিলে সে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজ প্রমাণিত হলো। ভাইয়া, একটা কথা বলি? বলো। ভাবির শরীরটা কিন্তু আসলেই ভালো যাচ্ছে না। মা বলছিল ভাবির লক্ষণগুলো একটু অন্যরকম। তুমি কি খেয়াল করেছো? অন্যরকম মানে? ও তো টেনশনে আছে। শুধু টেনশন না ভাইয়া, মা বলছিল ভাবির মর্নিং সিকনেস হচ্ছে, মাথা ঘুরছে, খেতে পারছে না। এগুলো মানে কোনো গুড নিউজের লক্ষণ হতে পারে। আরিফের কথায় আয়ান চমকে উঠল। গুড নিউজ? বাবা হওয়ার সুখবর? আয়নের বুকের ভেতরটা ধক করে উঠল। কিন্তু নদীর বয়স তো কম, সামনে পরীক্ষা, এখনই কি এটা সম্ভব? আয়ন কলমটা হাত থেকে নামিয়ে রাখল। তার চোখের দৃষ্টিতে এখন আর ব্যবসার কঠোরতা নেই, আছে এক অদ্ভুত ঘোর। কিরে দোস্ত, মামা হতে চলছি নাকি? মিষ্টি কবে খাওয়াচ্ছিস? বাজে বকিস না, নদী বাচ্চা মেয়ে, ও নিজেই তো একটা বাচ্চা। ভাইয়া, বাচ্চা মেয়েরাই তো মা হয়। তুমি বরং আজই ডাক্তার দেখাও। ডক্টর ফারিহাকে কল করব? আগে বাড়ি যাই, তারপর দেখা যাবে। মিটিং শেষ, চল আরিফ। আয়ন দ্রুত অফিস থেকে বেরিয়ে এলো। তার মনের ভেতর এখন তোলপাড় চলছে। যদি সত্যিই নদী প্রেগনেন্ট হয়? আয়নের মুখে অজান্তে এক হাসি ফুটে এলো। সেই গাড়িতে উঠে ড্রাইভারকে দ্রুত চালাতে বলল। সন্ধ্যা, চৌধুরী বিলা, রিমঝিম আর ভাবনা নদীর রুমে বসে আছে, বসে আড্ডা দিচ্ছে। নদী বিছানায় শুয়ে আছে, তার শরীরটা সত্যিই দুর্বল লাগছে। রিমঝিম ল্যাপটপে সিনেমা দেখছে আর ভাবনা নদীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ভাবি, তুমি কি জানো নীল ভাইয়া এখন কোথায়? সাগর ভাইয়া নাকি ওকে লকআপে ভরেছে, খুব নাকি পিটিয়েছে। ওসব কথা বাদ দে তো রিমঝিম, আমার ওই নামটা শুনলেই ঘৃণা লাগে। একদম ঠিক, ওর নাম মুখে আনবি না। আচ্ছা নদী, তোর কি টক খেতে ইচ্ছে করছে? আমি কি আচার নিয়ে আসবো? একটু আমড়া মাখা হলে ভালো হতো, খুব ঝাল আর টক দিয়ে। ভাবনা রিমঝিমের দিকে তাকিয়ে চোখ টিপ। রিমঝিম ফিক করে হাসলো। নদী বুঝতে পারলো না ওরা কেন হাসছে। তোরা হাসছিস কেন? আমি কি জোকস বললাম? না রে পাগলি, তুই বুঝবি না, আমি নিয়ে আসছি। ভাবনা উঠে গেল। ঠিক তখনই আয়ন রুমে ঢুকলো। রিমঝিম ভাইকে দেখে ল্যাপটপ বন্ধ করে দিল। ভাইয়া এসেছে, আমি পালাই। ভাবি, তোমার রোমান্স কিং চলে এসেছে। যা ভাগ। রিমঝিম দৌড়ে বেরিয়ে গেল। আয়ন দরজাটা চাপিয়ে দিয়ে ধীর পায়ে বিছানার কাছে এলো। নদী উঠে বসতে চাইলো, কিন্তু আয়ন ইশারা করে তাকে শুইয়ে থাকতে বলল।
আয়ন পাশে বসে নদীর হাতটা নিজের হাতে মুঠে নিল। এখন কেমন লাগছে? একটু ভালো, কিন্তু মাথাটা ঘুরছে। আপনি এত তাড়াতাড়ি ফিরলেন যে? মন টিকছিল না অফিসে, মনে হলো আমার পিচ্চি বউটা আমাকে ডাকছে। ঢং, আমি ডাকিনি। মুখেই তো বলো ডাকুনি, কিন্তু মন সেটা তো সারাক্ষণ আয়ান আয়ান করে। আচ্ছা নদী, একটা কথা বলো তো। কি কথা? তোমার কি শরীরটা একটু বেশি খারাপ লাগছে? মানে অন্য কোনো সমস্যা? অন্য সমস্যা মানে? আমি কি জানি? আমার শুধু বমি পাচ্ছে আর ঘুম পাচ্ছে। কেন বলুন তো? আমার কি বড় কোনো অসুখ হয়েছে? আমি কি মরে যাব আয়ান? নদীর চোখে ভয়ের ছায়া। আয়ন হেসে ফেলল। সে নদীর গালে হাত রেখে আদর করে দিল। বোকা মেয়ে, মরে যাবে কেন? হয়তো আমাদের জীবনে নতুন কেউ আসছে। নতুন কেউ? কে? আপনার ওই মীরা নাকি? নদীর এই অবুঝ প্রশ্নে আয়ন কপাল চাপড় দিল। এই মেয়েকে রোমান্টিক বা সিরিয়াস কোনো কথাই ইঙ্গিতে বলা যায় না। তুমি আসলে একটা টিউবলাইট। মীরা কেন আসবে? আমি বলছিলাম আমাদের বাচ্চার কথা। কথাটা শোনার পর নদী কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর সে এমন ভাবে রিয়েক্ট করলো যেন আকাশ ভেঙে পড়েছে। বাচ্চা? কি বলছেন আপনি? আমি নিজেই তো বাচ্চা। আমি এখনই মা হব? না না, আমার পরীক্ষা সামনে, আমি পারবো না। ও আল্লাহ, কি হবে এখন? নদী কান্নাকাটি শুরু করে দিল। আয়ন তাকে বুকে জড়িয়ে ধরে ধরল। আরে আরে, কাঁদে না। আমি তো শিওর না। আরিফার মা সন্দেহ করছে। কাল ডক্টর ফারিহা আসবেন, টেস্ট করলেই বোঝা যাবে। আর যদি সত্যি বাচ্চা হয় তবে ভয়ের কি আছে? আমি আছি না? আমরা সবাই মিলে বড় করব। কিন্তু আমি তো শাড়িই পরতে পারি না, বাচ্চা সামলাবো কি করে? আর আপনি তো আমাকে বকা দেন। বাচ্চাকে তো মেরে ফেলবেন বকা দিয়ে। আমি বাচ্চাকে বকা দেব না, প্রমিস। আর তোমাকে তো হেল্প করার জন্য মা ভাবি সবাই আছে, শান্ত হও। নদী আয়নের বুকে মাথা রেখে চুপ করে রইল। তার মনের ভিতর ভয় আর আনন্দ দুটোই কাজ করছে। মা হওয়া ভাবতেই কেমন শিহরণ জাগছে শরীরে। আয়ন নদীর পেটে আলতো করে হাত রাখলো। এই স্পর্শে এক অদ্ভুত মায়া। রাত 10টা, খাবার টেবিল। আজকে ডিনারটা একটু স্পেশাল। রেনা বেগম নিজ হাতে বিরিয়ানি রান্না করেছেন। সবাই টেবিলে বসে আছে। আরিফার ভাবনা খুব উৎফুল্ল। মিস্টার চৌধুরীও বেশ ফুরফুরে মেজাজে আছেন, কারণ তিনি শুনেছেন রাশেদের কোম্পানি ডুবতে বসেছে। আয়ান, শুনলাম রাশেদ নাকি সেটেলমেন্টের জন্য ফোন করেছিল। জি বাবা, ও ক্ষমা চাইছে, কিন্তু আমি বলেছি আইনের পথেই সব হবে। নীলের জামিন না হওয়া পর্যন্ত আমি থামবো না। বাবা, ভাইয়া তো রাশেদকে টাইট দিয়েছে, কিন্তু আমাদের বাড়িতেও তো একটা টাইট সিকিউরিটি দরকার। ছোট মেম্বার আসছে বলে কথা। আরিফের কথায় সবাই নদীর দিকে তাকালো। নদী লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে খেলছে। রিমঝিম হাততালি দিয়ে উঠল। ইয়ে, আমি ফুপি হব। ভাবি, আমার কিন্তু মেয়ে চাই, আমি তাকে সাজাবো। না না, ছেলে হবে, ভাইয়ার মতো গম্ভীর। উফ, তোমরা থামবে? এখনো তো কিছুই কনফার্ম না, ডাক্তার আসুক আগে। কনফার্ম হওয়ার লাগবে না। আমি বুঝি। নদীর গায়ের রং আর চোখের ভাব দেখেই বোঝা যাচ্ছে কাল ফারিয়া আসবে। সবার আনন্দ দেখে আয়নের ভালো লাগলো। এই কদিনে যে ঝড় গেছে পরিবারের উপরে, তা যেন এই খবরেই মলিন হয়ে গেছে। সে নদীর হাতের উপর হাত রাখলো টেবিলের নিচ দিয়ে। নদী তাকালো। আয়নের চোখে আশ্বাস। খাবারটা শেষে সবাই যে যার রুমে চলে গেল। আয়ন ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছে। নদী এসে তার পাশে দাঁড়ালো। কি ভাবছেন? ভাবছি জীবনটা কত অদ্ভুত। কাল ভাবছিলাম সব শেষ, আজ মনে হচ্ছে সব শুরু। নদী, তুমি কি খুশি হবে যদি সত্যি আমাদের বেবি হয়? জানি না, তবে আপনি খুশি হলে আমিও খুশি। কিন্তু আয়ান, কি আপনি আমাকে আগের মতোই ভালোবাসবেন তো, নাকি বাবু হলে আমাকে ভুলে যাবেন? তোমাকে ভোলা সম্ভব? তুমি আমার জীবনের প্রথম প্রেম, আর ও হবে আমাদের প্রেমের ফসল। ভালোবাসার ভাগ হয় না পাগলি, ভালোবাসা বাড়ে। আয়ন নদীকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। চাঁদের আলোয় তাদের দুজনকেই মায়াবী লাগছে। পরদিন সকাল 11টা। ডক্টর ফারিহা ড্রয়িং রুমে বসে প্রেসক্রিপশন লিখছেন। বাড়ির সবাই উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছে। নদী সোফায় বসে নখ কামড়াচ্ছে। আয়ন ফারিহার মুখের দিকে তাকিয়ে আছে। কি বুঝলেন ফারিহা আপু? রিপোর্ট কি বলে? মিষ্টির অর্ডার দিয়ে দাও আয়ান। অভিনন্দন, নদী কনসেপ্ট করেছে।
প্রায় 1.5 মাস। মুহূর্তের মধ্যেই পুরো ঘরে আনন্দের বন্যা বয়ে গেল। রেহানা বেগম আলহামদুলিল্লাহ বলে নদীকে জড়িয়ে ধরলেন। রিমঝিমার ভাবনা লাফালাফি শুরু করলো। আরিফ ভাইকে জড়িয়ে ধরলো। কংগ্রাচুলেশনস ভাইয়া, বাবা হয়ে গেলে শেষমেশ। থ্যাঙ্কস রে। আয়ান কিন্তু লাফালাফি করলো না। সে ধীর পায়ে নদীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। নদী লজ্জায় আর আনন্দে কাঁদছে, আর নদীর হাত দুটোতে চুমু খেলো। থ্যাংক ইউ পিচ্ছি, আমাকে পরিপূর্ণ করার জন্য ধন্যবাদ। তবে আয়ান, একটা কথা, নদীর বয়স কম আর শরীরটা বেশ দুর্বল। এই সময় খুব সাবধানে থাকতে হবে। স্ট্রেস নেওয়া একদম যাবে না। আর পড়াশোনা চলবে, তবে চাপ নিয়ে না। আমি নিজে ওকে গাইড করব, আর ও এখন থেকে সম্পূর্ণ বেড রেস্টে থাকবে। বেড রেস্ট? তার মানে আমি কলেজে যেতে পারবো না? পরীক্ষা দেবে, কিন্তু দৌড়াদৌড়ি বন্ধ। আমি তোমাকে কোলে করে নিয়ে যাব, কোলে করে নিয়ে আসবো। সবার হাসির শব্দে চৌধুরী ভিলা মুখরোতে হয়ে উঠল। কিন্তু গল্পের মোড় এখানেই শেষ নয়। ঠিক সেই মুহূর্তে রফিক চাচা একটা খাম নিয়ে ঢুকলেন। তার মুখটা চিন্তিত। ছোট সাহেব, একটা চিঠি এসেছে, গেটে কেউ একজন দিয়ে গেল। চিঠি? কার? আইন খামটা ছিঁড়ে চিঠিটা বের করলো। চিঠিতে কোনো নাম নেই, শুধু একটা লাইন লেখা। খুশিটা বেশি দিন থাকবে না আয়ন চৌধুরী। জেলের ভেতর থেকেও খেলা ঘোরানো যায়, প্রস্তুত থেকো। আয়নের মুখের হাসি মিলিয়ে গেল। সে বুঝতে পারলো এটা নীলের কাজ। এমনকি জেলের ভেতর থেকেও সে হুমকি দিচ্ছে। আয়ন চিঠিটা দলা পাকিয়ে পকেটে রাখলো। সে আজ প্রতিজ্ঞা করলো তার স্ত্রী আর তার অনাগত সন্তানের গায়ে সে একটা আঁচড়ও লাগতে দেবে না। প্রয়োজনে সে দানব হবে। কি হয়েছে আয়ান? কার চিঠি? কিছু না, অফিসের চিঠি। চলো তোমাকে রুমে নিয়ে যাই। আজ থেকে তুমি মহারানী, তোমার পা মাটিতে পড়া নিষেধ। আয়ন সবার সামনে নদীকে কোলে তুলে নিল। নদীর লজ্জায় আয়নের বুকে মুখ লুকালো। রেহানা বেগম আর বাকিরা হাসি মুখে তাদের দিকে তাকিয়ে রইলেন। সুখ আর দুঃখের লুকোচুরি খেলা চলছে, কিন্তু ভালোবাসা থাকলে সব জয় করা সম্ভব। উফ, আমি আর পারছি না। এই ফিজিক্স বইটা আমাকে গিলে খাচ্ছে। তার উপর আপনার ছেলে পেটের ভেতরে ফুটবল খেলছে। আমাকে একটু শান্তি দিন তো। শান্তি চাইলে সিলেবাস শেষ করতে হবে। আর ফুটবল খেলছে কারণ ও জানে ওর মা এখন ফাঁকিবাজি করার চেষ্টা করছে। চুপচাপ রিভিশন দাও, কাল ফাইনাল এক্সাম। আপনি একটা জল্লাদ। প্রেগনেন্ট বউকে কেউ এইভাবে পড়ার টেবিলে বসিয়ে রাখে? আমার পিঠ ব্যথা করছে, পা ফুলে গেছে। আপনি একটু রোমান্টিক না। রোমান্টিক না? গতরাতে কে তোমার পা টিপে দিয়েছে? কে তোমাকে খাইয়ে দিয়েছে? এখন পড়ার সময় পড়া, আর মাত্র একটা এক্সাম নদী, তারপর তুমি ফ্রি। 7 মাস কেটে গেছে। নদীর শরীরে এখন মাতৃত্বের পূর্ণ ছাপ। তার পেট বেশ বড় হয়েছে, হাঁটা চলায় কষ্ট হয়। সে এখন এসএসসি পরীক্ষার শেষ পর্যায়ে। আয়ান তার কথা রেখেছিল। সে অফিসের কাজ কমিয়ে দিয়ে সারাদিন নদীর ছায়ার মতো পাশে থাকে। পড়ার টেবিল থেকে শুরু করে ডাক্তারের চেম্বার, আয়ান কোথাও নদীকে একা ছাড়ে না। নদী পড়ার টেবিলে বসে আছে, কিন্তু তার মন বসছে না। সে বারবার পেটে হাত বোলাচ্ছে। আয়ন পাশে বসে ল্যাপটপে কাজ করছে, কিন্তু তার তীক্ষ্ণ নজর নদীর দিকে। নদীর পরনে এখন ঢিলে ঢালা সুতি ম্যাক্সি, চুলগুলো হাত খোফা করা। তাকে আগের চেয়েও বেশি মায়াবী লাগে, তবে মেজাজটা এখন সপ্তম আসমানে থাকে। হরমোনাল চেঞ্জের কারণে নদী কথায় কথায় রেগে যায়, আবার কথায় কথায় কাঁদে। আয়ন সবটাই ধৈর্য ধরে সামলায়। আয়ন ল্যাপটপ সরিয়ে নদীর পায়ের কাছে এসে বসলো। সে নদীর ফোলা পা দুটো নিজের কোলের উপর তুলে নিল। নদী চমকে উঠল। কি করছেন? ছাড়ুন। ব্যথা করছে বললে না, একটু মেসেজ করে দেই। তুমি ততক্ষণ সূত্রগুলো মুখস্থ করো। আয়ন খুব যত্ন করে নদীর পায়ে মেসেজ করে দিতে লাগলো। নদীর চোখে পানি চলে এলো। এই মানুষটা তাকে কতটা ভালোবাসে। বাইরের সবাই আয়ন চৌধুরীকে চেনে এক কঠোর ব্যবসায়ী হিসেবে, কিন্তু এই 4 দেয়ালের ভেতর সে শুধুই এক সেবিকা। নদী বইটা মুখের সামনে ধরলো কান্না লুকাতে। আয়ান, আমার খুব ভয় করে। কিসের ভয়? পরীক্ষার? না, ডেলিভারির। সবাই বলে খুব ব্যথা হয়। আমি যদি মরে যাই? আয়ন হাত থামিয়ে দিল। সে নদীর মুখের দিকে তাকালো। তার চোখে এক অজানা আতঙ্ক। সে উঠে দাঁড়িয়ে নদীর মাথাটা নিজের বুকে চেপে ধরল। খবরদার এই কথা আর মুখে আনবে না। তুমি আমার শক্তি নদী, তোমাকে ছাড়া আমি অচল। কিচ্ছু হবে না তোমার। আমি ওটিতে তোমার হাত ধরে বসে থাকবো। যমদূত এলেও তাকে আমি ফিরিয়ে দেব। প্রমিস? প্রমিস। এবার পড়ো। পরদিন সকাল, পরীক্ষার হল। আয়ন নদীকে হলের গেট পর্যন্ত পৌঁছে দিতে এসেছে।
সাথে আরিফ এবং রিমঝুমও আছে। বাড়ির সবাই খুব টেনশনে, কারণ নীল গত সপ্তাহে জামিনে মুক্তি পেয়েছে। সাগর জানিয়েছে নীল নাকি দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছে, কিন্তু আয়নার মন বলছে নীল শেষ কামড়টা দেবেই। তাই আজ নিরাপত্তা ব্যবস্থা অনেক কড়া। সাদা পোশাকে পুলিশ পুরো কলেজে ঘিরে রেখেছে। সাবধানে লিখবে, আর শরীর খারাপ লাগলে সাথে সাথে টিচারকে বলবে। আমি গেটের বাইরেই আছি। ঠিক আছে, আপনি টেনশন করবেন না তো, আমার বাবুটাও আজ খুব শান্ত। ভাবি, বেস্ট অফ লাক। কোপাই দিয়ে আসো। নদী হাসি মুখে ভেতরে ঢুকলো। আয়ন গেটের বাইরে ঠায় দাঁড়িয়ে রইল। তার চোখ চারপাশে ঘুরছে, কোথাও কোনো সন্দেহজনক কিছু দেখলেই সে সতর্ক হয়ে উঠছে। দোস্ত, একটা ব্যাড নিউজ আছে। কি? নীলের লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না, ও ফোন বন্ধ করে রেখেছে। আমার ফোর্স বলছে ও আজই কিছু একটা করবে। ও আমার নদীর ধারে কাছেও আসতে পারবে না সাগর। আমি আজ তৈরি হয়ে এসেছি। ঠিক তখনই কলেজের ভেতর থেকে হইচই শোনা গেল। আয়নের বুকটা ধক করে উঠল। সেই সিকিউরিটি গার্ডকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। দেখলো ছাত্রছাত্রীরা দৌড়দৌড়ি করছে, কেউ একজন চিৎকার করছে, আগুন আগুন। আয়ন পাগলের মতো ছুটলো নদীর হলের দিকে। দোতলায় ধোঁয়া দেখা যাচ্ছে। এটা নীলের কাজ। সে আগুন লাগিয়ে বিভ্রান্তির সৃষ্টি করতে চায়। নদী, নদী। আয়ন ধোঁয়ার মধ্যে দিয়ে ক্লাসরুমে ঢুকলো। সবাই বেরিয়ে গেছে, কিন্তু নদী নেই। আয়ন দেখলো পিছনের বেঞ্চের কাছে নদী পড়ে আছে। সে ব্যথায় কাতরাচ্ছে। আগুনের ধোঁয়ায় তার শ্বাসকষ্ট হচ্ছে, আর সম্ভবত ভয় পেয়ে তার লেবার পেন উঠেছে। আয়ন এক ঝটকায় নদীকে কোলে তুলে নিল। আয়ান, ব্যথা, খুব ব্যথা। কিচ্ছু হবে না, আমি এসেছি। জোরে শ্বাস নাও নদী। আয়ন নদীকে কোলে নিয়ে সিঁড়িতে নামতে শুরু করলো। আগুনের শিখা তখন করিডোরে ছড়িয়ে পড়েছে। ঠিক সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে নীল। তার হাতে একটা পিস্তল, তার চুলগুলো এলোমেলো, চোখে পাগলামির নেশা। বলেছিলাম না আয়ান চৌধুরী, শেষ খেলাটা আমিই খেলবো। আজ তোদের দুজনকেই শেষ করে দেব। রাস্তা ছাড়ো নীল, নইলে আজ তোকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। তুই মারবি রবি? তোর হাতে তো বোঝা, আগে নিজেকে বাঁচা। নীল পিস্তল তাক করলো। আয়নের হাতে নদী। সে অসহায়, কিন্তু মুহূর্তে পেছনের জানলা ভেঙে আরিফ লাফ দিয়ে ঢুকলো। আরিফ তার হাতের ভারী হেলমেটটা ছুঁড়ে মারলো নীলের দিকে। হেলমেটটা সোজা গিয়ে নীলের হাতে লাগলো। পিস্তলটা ছিটকে পড়ে গেল। ভাইয়া পালাও, আমি একে দেখছি। আরিফ নীলের উপর ঝাঁপিয়ে পড়লো। দুই ভাই আজ বাঘের মতো নড়ছে। আয়ান আর সময় নষ্ট করলো না। সে নদীকে নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে এলো। সাগর পুলিশ নিয়ে তখন ভেতরে ঢুকছে। আয়ান, গাড়িতে ওঠ, হাসপাতালে নিতে হবে, অ্যাম্বুলেন্স রেডি। আরিফ ভেতরে, ওকে দেখ সাগর। আয়ান নদীকে গাড়ির পেছনের সিটে শুইয়ে দিল। নদী যন্ত্রণায় চিৎকার করছে, তার পানি ভেঙে গেছে। আয়ান ড্রাইভারকে সরিয়ে নিচে স্টিয়ারিং এ বসলো। গাড়ি ঝড়ের গতিতে হাসপাতালের দিকে ছুটল। হাসপাতালের ওটি বাইরে আয়ান অস্থিরভাবে পায়চারি করছে। তার শার্টে রক্ত আর ধুলোবালি। রেহানা বেগম তসবি জমছে। মিস্টার চৌধুরী ছেলের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিচ্ছেন। রিমঝিম কাঁদছে। আরিফ একটু পরে এসে পৌঁছলো। তার ঠোঁট কেটে গেছে, হাতে ব্যান্ডেজ, কিন্তু মুখে বিজয়ের হাসি। ভাইয়া, নীল শেষ। পুলিশ ওকে অ্যারেস্ট করেছে, আর পালানোর রাস্তা নেই। ওর যাবজ্জীবন। তুই ঠিক আছিস তো? ঠিক তখনই ওটির দরজা খুলল। ডক্টর ফারিহা বেরিয়ে এলেন, তার মুখে হাসি। কংগ্রাচুলেশন আয়ান, তুমি বাবা হয়েছ, আর নদীও ভালো আছে। সত্যি? আমি দেখা করতে পারবো? একটু পর। এখন নার্সরা পরিষ্কার করছে, তবে একটা সারপ্রাইজ আছে। কি? একটা না, দুটো যমজ বাচ্চা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। মুহূর্তের মধ্যেই হাসপাতালের করিডোর আনন্দ ভরে গেল। রেহানা বেগম সিজদায় পড়ে গেলেন। আয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যমজ? তার পিচি বউটা তাকে একসাথে এত বড় উপহার দিল? আয়ানের চোখ দিয়ে পানি গড়িয়ে পেল। কেবিন। নদী বেডে শুয়ে আছে। তার শরীরে এখন ক্লান্তির ছাপ। স্যালাইন চলছে, কিন্তু তার মুখের হাসিটা অমলিন। আর দুপাশে দুটো ছোট তুলতুলে মানব সন্তান শুয়ে আছে। আয়ান ধীর পায়ে ক্যাবিনে ঢুকলো। নদী আয়নকে দেখে হাত বাড়ালো। আয়ান কাছে গিয়ে নদীর কপাল দীর্ঘক্ষণ চুমু খেলো। ধন্যবাদ নদী, আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করার জন্য ধন্যবাদ। ওরা দেখতে একদম আপনার মতো হয়েছে। দেখুন মেয়েটা কেমন রাগে রাগে চোখে তাকাচ্ছে, একদম বাপের স্বভাব পেয়েছে। আর ছেলেটা, ও তো এখনই আঙুল চষছে। নির্ঘাত
মায়ের মতো পেটুক হবে। একদম বাজে কথা বলবেন না। নদী আর আয়ান হাসলো। তাদের হাসির শব্দে বাচ্চারা নড়ে চড়ে উঠল। রেহেনা বেগম, মিস্টার চৌধুরী, আরিফ, ভাবনা, রিমঝিম সবাই ক্যাবিনে ঢুকলো। আরিফ বাচ্চাদের কোলে নেওয়ার জন্য উসখুস করছে। ভাইয়া, নাম কি রাখবে? আমি কিন্তু আগেই ভেবে রেখেছি। কি নাম? ছেলের নাম আদ্রিয়ান আর মেয়ের নাম আয়রা। কেমন হবে? খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। আমি কিন্তু ফুপি, আমি বেশি আদর করব। দাঁড়া, আগে আমাকে নিতে দে। পরিবারের এই সুখ মুহূর্তটা যেন ফ্রেমবর্তী হয়ে রইল। বাইরের ঝড় থেমে গেছে। নীল এখন জেলের অন্ধকার কুঠুরিতে, আর এখানে আলোয় ঝলমল করছে এক নতুন পৃথিবী। 3 বছর পর কক্সবাজার সমুদ্র সৈকত। সূর্য ডুবছে, লাল আভায় সমুদ্রের পানি চিকচিক করছে। আয়ান আর নদী বালির উপর বসে আছে। তাদের সামনে আদিয়ান আর আয়রা বাড়ির ঘর বানাচ্ছে। নদী এখন আর সেই পিচ্চি নেই, সে এখন 2 বাচ্চার মা। কিন্তু আয়নের কাছে সে এখনো সেই অবুঝ পিচ্চিই রয়ে গেছে। নদীর পরনে নীল শাড়ি, আয়নের পরনে সাদা পাঞ্জাবি। আয়ান নদীর কাঁধে হাত দিয়ে বসে আছে। আয়ান, একটা কথা বলবো? বলো। আপনি কি এখনো আমাকে আগের মতো ভালোবাসেন, নাকি এখন বাচ্চাদের বেশি ভালোবাসেন? আবার সেই প্রশ্ন? বলুন না। শোনো নদী, ওরা আমার বর্তমান আর ভবিষ্যৎ, কিন্তু তুমি আমার পুরো অস্তিত্ব। তুমি না থাকলে ওরা আসতো না, তুমি না থাকলে আমি আয়ান চৌধুরী হতাম না। তুমি ছিলে, আছো এবং থাকবে। নদী খুশিতে আয়নের কাঁধে মাথা রাখলো। জানেন, প্রথম আপনাকে খুব ভয় পেতাম। মনে হতো একটা হিটলারের সাথে বিয়ে হয়েছে, কিন্তু এখন মনে হয় এই হিটলারটাই আমার জীবনের সেরা গিফট। আর আমার মনে হতো একটা কিন্ডার গার্ডেনের বাচ্চার সাথে বিয়ে হয়েছে, যে সারাদিন শুধু ঘ্যান ঘ্যান করবে, কিন্তু সেই বাচ্চাই যে আমাকে সংসার শেখাবে কে জানতো। ঠিক তখনই ছোট্ট আয়রা দৌড়ে এলো, তার হাতে একটা ঝিনুক। পাপা দেখো, মামনিকে গিফট দাও। তাই তো, দাও পরিয়ে দেই। আয়ান ঝিনুকটা নদীর চুলে গুজে দিল। আদিয়ানও দৌড়ে এসে বাবার পিঠে চড়ল। পাপা, ঘোড়া ঘোড়া খেলবো? এটা তো শুরু হলো। আয়ান, ওদের সামলান, আমি একটু শান্তিতে ঢেউ দেখি। তুমি শুধু ঢেউ দেখবে, আর আমি? আপনি আমার দিকে তাকিয়ে থাকুন সারা জীবন। আয়ান হাসলো। সে এক হাতে বাচ্চাদের সামলাচ্ছে, আর অন্য হাতে নদীর হাতটা শক্ত করে ধরে রেখেছে। সমুদ্রের গর্জন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। দূরে কোথাও হয়তো কোনো তরুণ প্রেমিক যুগল তাদের দেখে ভাবছে, ইস, আমাদের ভালোবাসাটাও যদি এমন হতো। হ্যাঁ, ভালোবাসা এমনই হয়, যেখানে শাসন থাকে, আদর থাকে, আর থাকে আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি। পিচ্চি মেয়ের সাথে আয়নের রোম্যান্স শেষ হওয়ার নাই, এটা চলতেই থাকবে অনন্তকাল। সমাপ্ত।